আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। আবেদনে বলা হয়, যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নয়, সেহেতু সব ক্ষেত্রে শেখ হাসিনার বক্তব্য নিষিদ্ধ চাওয়া হয়নি। শেখ হাসিনার ফোনালাপ, অডিও, ভিডিও যে ধরনের বক্তৃতা ঘৃণা সৃষ্টি করে, ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করে, সেই সব বক্তব্য প্রচার করা যাবে না, এমন নির্দেশনা চাওয়া হয়। সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এ শুনানি হবে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, শেখ হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের কোনো নির্দেশনা আছে কিনা জানাবেন? যেমনটি বলছিলেন যে আসলে এই আবেদনটি করা হয়েছে কারণ শেখ হাসিনার যে বিদ্বেষমূলক বক্তব্য, শুধুমাত্র বিদ্বেষমূলক বক্তব্য যেগুলো আসলে ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করছে, সেই বক্তব্যগুলো প্রচারে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বন্ধেই কিন্তু এই আবেদনটি করা হয়েছে। ঠিক 12টার সময়, 12টার কিছুক্ষণ পরে কোর্ট বসবে। গোলাম মর্তুজার নেতৃত্বে কোর্টে আসলে পরবর্তী আদেশ দেওয়া হবে। একটু যদি বলি যে কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে শেখ হাসিনার বক্তব্য। যে বক্তব্যগুলোতে প্রকাশ করা হচ্ছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেগুলোতে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা নিয়ে নানান ধরনের বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন বলে প্রসিকিউশন জানাচ্ছেন আমাদেরকে। এছাড়া কয়েকদিন আগে নিউ ইয়র্কে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েও তিনি কটূক্তিমূলক বক্তব্য করেছেন বলে আসলে অভিযোগ রয়েছে। এমনটাই জানাচ্ছেন প্রসিকিউশন বলছেন যে এইসব বক্তব্যের কারণে সামাজিকভাবে মানুষের মনে নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে এই বিষয়গুলো বন্ধেই কিন্তু আসলে আজকের এই আবেদন করছেন ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম। এবং আবেদনে যে বিষয়গুলো উঠে আসবে, সেগুলো যে বক্তব্যগুলো ভারতীয় গণমাধ্যমকে শেখ হাসিনা দিয়েছেন এবং নানাভাবে প্রচারিত হয়েছে, বক্তব্যের অডিও, ভিডিও, সব বক্তব্য না, আসলে শুধুমাত্র বিদ্বেষমূলক বক্তব্য, যেগুলো হিংসাত্মক বক্তব্য, যেগুলোকে আমরা বলছি হেড স্পিচ, সেই বক্তব্যগুলোকে বিটিআরসিকে পরবর্তী কি নির্দেশনা দেওয়া হবে এবং যে বক্তব্যগুলো এখন পর্যন্ত আপলোড করা হয়েছে সেগুলো ডিলিট করা হবে কিনা, এমনকি নতুন যে বক্তব্যগুলো সেগুলো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে কিনা, সেটা নিয়ে একটা নির্দেশনা দিবেন গোলাম মর্তুজা মজুমদারের 3 সদস্যের বেঞ্চ বিটিআরসিকে। আসলে 12টার পরে যখন শুনানি শুরু হবে, এরপরে আসলে বাকিটা জানা যাবে। একটু জানিয়ে রাখি যে 5 আগস্টের পরে কিন্তু দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি কিন্তু এখন ভারতে অবস্থান করছেন। আবার এরপর থেকেই তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু চাওয়ার রয়েছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়ে বেড়াচ্ছেন। আর সেই বক্তব্যগুলো কিন্তু পুরোটাই অন্তর্বর্তীকালীন সরকার, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং নানাভাবেই কটূক্তি করার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। তো এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে এই বিদ্বেষমূলক বক্তব্যের আসলে পরবর্তী কি হবে না হবে সেটা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫৫ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় আগামী ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। ওই দিন সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হবে। এই রায়ে দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বলে প্রত্যাশা আইনজীবীদের। রিটের উপর দেওয়া রুল শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। 17 আগস্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী বাতিলে রুল দেওয়া হয়। রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ 10 জন অন্তর্ভুক্ত হয়ে শুনানি করেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয়।
অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। ওসি শাহিন জানান, গতকাল চন্দন চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যায় ভৈরব স্টেশনে নেমে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। গভীর রাত হলেই শ্বশুরবাড়ি মেথরপট্টিতে যাওয়ার কথা ছিল চন্দনের। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে চন্দনের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গেল ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল হত্যা ঘটনায় কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় ১ নম্বর আসামি চন্দন। এর আগে এই হত্যা মামলায় ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি সাইফুলকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি সিনথিয়া, যেমনটি আসলে বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গতকাল রাতে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে কিন্তু ঘটনার পরপরই কিন্তু ডিবি পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছিল, কিন্তু কোনোভাবেই কিন্তু তাকে কিন্তু আসলে পাওয়া যাচ্ছিল না, এবং সে তার যে মোবাইল নাম্বার ছিল সেটিও কিন্তু পাল্টিয়ে ফেলছিল, যার কারণে ডিবি তাকে কিন্তু খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে জানতে পারে যে সে কিন্তু ভৈরব রেল স্টেশনে রয়েছেন, এবং সেখানে কিন্তু পরবর্তীতে চট্টগ্রাম ডিবি থেকে ভৈরব থানাকে ইনফরমেশন করা হয়। ভৈরব থানা ওসির নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং সে কিন্তু এখান থেকে গিয়ে তার শ্বশুরবাড়িতে অবস্থান করবে এমনটা প্রত্যাশা ছিল। সে স্টেশনে যখন ঘোরাঘুরি করছিল তখন কিন্তু সে রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করছিল। রাত গভীর হলে সে তার শ্বশুর বাড়িতে যাবে। এ সময় পুলিশ তার অবস্থান শনাক্ত করার পরে তাকে গ্রেপ্তার করে। আমরা কথা বলছিলাম কোতোয়ালি থানার ওসি সাহেবের সাথে, তিনি জানালো আসলে তাকে গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে। এখন তারা গাড়িতে রয়েছে, রাস্তায় আছে, তবে দুপুর নাগাদ তাকে থানায় আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং এই সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নামে মামলা করেছেন। সেখানে ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়, এবং এই প্রধান আসামি সহ মোট ১০ জন গ্রেপ্তার করা হয়েছে। তবে আইনজীবীরা অভিযোগ করেছেন প্রধান আসামি চন্দন দাসই কিন্তু মূল পরিকল্পনাকারী, এবং চন্দন দাসের নেতৃত্বে কিন্তু সবকিছু হয়েছে বলে এখানকার যারা আইনজীবী আছে তারা কিন্তু সেটা অভিযোগ করে বলেছেন। পুলিশ বলেছে আসামিকে আনার পরে তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন কি করবেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। গেল ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডিসেম্বরের শুরুতেই ২১ জনের এবং চলতি বছর এখন পর্যন্ত ৫০৯ জনের মৃত্যু হলো। মোট আক্রান্ত হয়েছে ৯৪,৩১৪ জন। সারা দেশের মতো বরিশালেও থেমে নেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫৫ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ জনের। প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায়, হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। চিকিৎসকরা জানায় ডেঙ্গু শনাক্তে নতুন লক্ষণ দেখা দিচ্ছে। বাংলাদেশ নয় বরং ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা ও শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। এছাড়া ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে।
এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। জুলাই বিপ্লবের পরে যেই পরিস্থিতি ছিল ওই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য সময় দিতে হবে। অপরাধের সাথে জড়িত না থাকলে পাইকারি হারে কাউকে গ্রেফতার করা হবে না, এমনটাই জানালেন আইজিপি বাহরুল আলম। বলেন, সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি মামলা বাণিজ্য করছে। কেউ যদি ইচ্ছে করে মিথ্যা মামলা দায়ের করে তাহলে তাকে বিচারের মুখোমুখি করা হবে। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। তিনি আরও বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তারা কেউ দায় এড়াতে পারবেন না। আইনগতভাবে তাদের বিচারের মুখোমুখি করা হবে। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার হতে দেওয়া হবে না বলেও জানান আইজিপি বাহরুল আলম। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোনো কোনো মামলায় অনেক অ্যাকিউজড বা আসামির সংখ্যাও অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছেন। সমাজের তারাও প্রভাবশালী লোক, তারা এই যাদেরকে নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে তাদেরকে নানান প্রলোভন দেখাচ্ছেন, প্রতারিত করছেন, টাকা নিচ্ছেন। বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান ব্রায়ান থমসনকে গুলিতে নিহত হয়েছেন। নিউ ইয়র্ক পুলিশ বলছে, সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সময় গেল বুধবার ভোরের দিকে ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই সময় পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে। খেলার খবর। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। আইরিশ নারীদের ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করলেও ভিন্ন পরিবেশ টি-20 সিরিজটি নতুনভাবে শুরু করতে চায় টাইগার্সরা। ওয়ানডে সিরিজের মতো টি-20 সিরিজও নিজেদের করতে ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় বাংলাদেশ নারী দল। প্লেয়াররা ভালো টাচে আছে এখন, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ওই কনসিস্টেন্সিটা থাকবে কিনা, প্লাস ডিফারেন্ট ফরম্যাট এবং ডিফারেন্ট কন্ডিশন। অবশ্যই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করেই খেলতে হবে, বাট প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে পারি সেই ফ্লোটা ওডিআইতে যেটা হয়েছে যে প্রথম ম্যাচটা ভালো খেলার কারণে কিন্তু টি-20তে সেম জিনিসটা থাকবে আমাদের মাথার ভিতরে যে আমরা প্রথম ম্যাচটার জন্য খুব ভালোভাবে জিততে পারি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।